আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। দর্শক শ্রোতা, বেঙ্গলি টক শো এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আজকের টক শোতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম প্রিন্স। আমাদের মাঝে উপস্থিত আছেন বস্টন বাংলা নিউজের সাংবাদিক এবং প্রধান সম্পাদক সুহাস বড়ুয়া। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আমরা আসছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে এবং বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করার জন্য। প্রথমে আমি প্রেসিডেন্ট ইসলাম সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনার অলমোস্ট 1 বছর হয়ে যাচ্ছে আমার মনে হয়, এর মধ্যে আপনার কর্মসূচি কিরকম কাজ করে যাচ্ছেন এ সম্পর্কে যদি সংক্ষেপে আমাদেরকে বলেন। ধন্যবাদ বিশ্বজিৎ। আসলে 1 বছর না, 6 মাস। তো আমরা যখন ইলেকশনের সময় আমরা যে ম্যানিফেস্টো দিয়েছিলাম তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল যে আমরা যদি ইলেক্টেড হই তা বেইনের ইনডোর স্পোর্টস এবং আমরা শুরু করব। তো আমরা গত মাসে আমরা প্রথমবারের মতো বেইনের পক্ষ থেকে ইনডোর স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করেছিলাম, ব্যাডমিন্টন, এবং আমরা সেটা সফলভাবে সম্পন্ন করেছি। এবং এটা শেষ হওয়ার সাথে সাথে আমরা এখন আপনারা জানেন সামার ওয়েদার, আমরা আউটডোর স্পোর্টস শুরু করেছি। তো আমাদের টুর্নামেন্ট বা গেম ইনডোর আউটডোর স্পোর্টস এটা কন্টিনিউ বেসিসে চলবে। এটা আমাদের একটা নির্বাচনের বড় ইশতেহার আইটেমগুলোর মধ্যে একটা বড় আইটেম ছিল। এবং দ্বিতীয় যেটা আমরা করছি, যে আমরা বলেছিলাম ইলেকশনের সময় যে কমিউনিটি সেন্টারের কথা। আপনারা জানেন যারা এই কমিউনিটির সাথে ইনভলভ, যে কমিউনিটি সেন্টার বিষয়টা প্রতিবার ইলেকশনের সময় একটা নির্বাচনী ইস্যু হয়। তো আমরা কিন্তু সেরকম প্রমিস করি না যে আমরা আমাদের সময় কমিউনিটি সেন্টার করে দেবো বা কি। আমরা বলেছিলাম যে আমরা কমিউনিটি সেন্টারে কাজ শুরু করব। তো আমরা এই বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি, যেমন পহেলা বৈশাখ বলুন, 21 ফেব্রুয়ারি, আমরা এই কমিউনিটি সেন্টারের জন্য কাজ করে যাচ্ছি। এবং আমাদের এখানকার ইয়াং জেনারেশন, আমি দুজনের নাম অবশ্যই বলবো। সে হচ্ছে আমাদের হুমায়ুন মোর্শেদ, একজন সম্মানিত সদস্য, যে বেইনের গত কমিটিতে যে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন, এবং আমাদের একজন ইয়াং বিজনেসম্যান নাফিস চৌধুরী, যে আপনাদের সাথে কিছুদিন আগে, নাফিস খান চৌধুরী। তো ওরা আমাদের কমিউনিটি সেন্টারে আমার সাথে সহায়তা করছে এবং আমরা অনেকটা প্রিলিমিনারি কাজ সেরে ফেলেছি। তো এই সম্বন্ধে আমি বিস্তারিত আপনাকে বলবো। ধন্যবাদ প্রেসিডেন্ট ইসলাম। আমি এখন আসছি সুহাস বড়ুয়ার কাছে। আপনি কি বলেন, আমাদের এই কমিউনিটি সেন্টার কি আসলে কি আদৌ কি দরকার আছে কিনা, বা এটার গুরুত্ব কতটুকু আমাদের অ্যাসোসিয়েশনের জন্য? কমিউনিটি সেন্টার দরকার আছে, আবার আমি বলবো যে অত্যন্ত জরুরি না, কিন্তু থাকলে ভালো। তবে আমার মনে হয় যে বেইনের যে বর্তমান পরিস্থিতি, তার বয়স অনুযায়ী 41 ইয়ার্স, মানে 41 বছর হতে চলল। তো সেই অনুযায়ী প্রথমে আমার মনে হয় যে একটা পার্মানেন্ট সোর্স অফ ইনকাম বেইনের দরকার। বেইনের জন্য যাতে করে প্রতি মাসে বা ইয়ারলি একটা ফিক্সড একটা অ্যামাউন্ট আসে এবং এইটা যেন বৃদ্ধি পায়, ক্রমশ বৃদ্ধি পায়। এই জন্য বলছি যে যদি অর্থ না থাকে একটি সংগঠনের, স্থায়ী অর্থের উৎস না থাকে, তাহলে একটা নতুন প্রজেক্ট কিভাবে করবে, এটা একটা বড় কোয়েশ্চেন। তো কমিউনিটি সেন্টারটা দীর্ঘদিনের একটা মানে অনেকের চাহিদা, বা অনেক আমাদের অধিকাংশ বাঙালি আমার মনে হয় যে এটা পছন্দ করতেছে যে একটা কমিউনিটি সেন্টার হোক। আর কমিউনিটি সেন্টারটা যদি শুধু একটি হল হয় তাহলে কিন্তু এটা হবে না। এটাকে যদি মাল্টি পারপাস ইউজের জন্য ব্যবহার করা হয়। আমি আবার আসছি এখানে। আপনি যে কমিউনিটি সেন্টার বলতে, এই যে আমরা যে প্রোগ্রাম করি, বেইনের যে প্রোগ্রাম হয়, প্রায় 500-600 লোক সবসময় হয়। তো 500-600 লোকের একটা কমিউনিটি সেন্টার করাটা তো সম্ভব না। আর আমরা আর এতে $1 মিলিয়ন ব্যাপার। তো যে কোনো প্রোগ্রাম তো আমরা স্কুল র্যান্ট করে বা যে কোনো করে করতে পারি। আমি এই কথায় আসতেছি, কারণ হচ্ছে যে
আমাদের প্রথমে দরকার এটা সোর্স অফ ইনকামের জন্য হয়তো আমাদের জন্য সহজ হবে যদি একটি মানে কমার্শিয়াল প্রপার্টি বা এটা মাল্টিপারপাস ইউজ করা যায় এই ধরনের একটা প্রপার্টি। কিন্তু কমিউনিটি সেন্টারটা হচ্ছে এটা একটা বিশাল ব্যাপার, এবং আর কমিউনিটি সেন্টার কিন্তু প্রত্যেক দিন বা প্রত্যেক সময় যে বেইনের কাজে ব্যবহার হবে তা নয়। তবে আমি মনে করবো যে এইটা যদি একটা প্রপার্টি কিনতে পারে যেটা থেকে একটা সোর্স অফ ইনকাম বের হবে এবং বড় জোর একটা বেইনের অফিস ওখানে থাকতে পারে, তো আমার মনে হয় ওইটা হলে ভালো হয়। এবং কমিউনিটি সেন্টারের জন্য যেহেতু কমিউনিটি অ্যাক্টিভিটিসগুলো বিভিন্ন রকমের হয়, মানে অনেক লোক পার্টিসিপেট করে, আবার অনেক সময় বেশি লোকের প্রয়োজন হয় না এমন অনুষ্ঠান হয়, সেজন্য আমরা পার্টনারশিপে যেতে পারি কমিউনিটি সেন্টারের জন্য বিভিন্ন অন্যান্য স্কুলের সাথে, নন প্রফিট অর্গানাইজেশনের সাথে বা সরকারি বিভিন্ন সংগঠন। আমি জানি যে যেহেতু বেইন একটা ট্যাক্স এক্সাম্পট নন অর্গানাইজেশন, তার একটা সুযোগ আছে খুব মিনিমাম প্রাইসে অন্য একটা প্রতিষ্ঠানের মানে একটা স্পেস রেন্ট নেওয়া হল বা যে কোনো অনুষ্ঠানের জন্য। তো আমার মনে হয় বর্তমান প্রেসিডেন্ট এ ব্যাপারে খুব অ্যাক্টিভ। উনি এখানে রেড ক্রস, রেড ক্রিসেন্ট এই টাইপের সংগঠন আছে, তারপরে ধরেন বিভিন্ন রকমের যে নন প্রফিট সংগঠনগুলো আছে তাদের সাথে একটা পার্টনারশিপে যেতে পারে, যে হলের ব্যাপারে, ইভেন আমার মনে হয় যে অফিসের ব্যাপারে তারা একটা পার্টনারশিপে যেতে পারে প্রাথমিকভাবে, আনটিল একটা মানে সোর্স অফ ইনকামের জন্য একটা প্রপার্টি কিনে রাখ পর্যন্ত যদি একটা অফিসের জন্য ফিল করে, তাইলে আমার মনে হয় বিভিন্ন নন প্রফিট সংগঠনের যে অফিসগুলো বা প্রপার্টিগুলো আছে তাদের থেকে একটা পার্টনারশিপ ভিত্তিতে একটা অফিস স্পেস নেওয়া যেতে। আমি একটা উদাহরণ দিই, এখানে একটা বস্টন ফাউন্ডেশন আছে, আপনি ওরা বেইনকে মানে কোনো রেন্ট ছাড়াই বছরে 4 বার আপনাকে ওদের মিটিংয়ের জন্য ইউজ করতে দিবে। তাহলে বস্টন ফাউন্ডেশন যদি বছরে 4 বার ইউজ করতে দেয় হলটা, এরকম আর অনেক সংগঠন আছে যারা ফ্রি প্রোভাইড করবে এগুলা। কোনো ফি লাগবে না, শুধু আপনাকে স্ট্যাটাসটা দেখাতে হবে যে ট্যাক্স এক্সাম স্ট্যাটাস এবং এটা কমিউনিটি অর্গানাইজেশন। ধন্যবাদ সোহেল বাবু। আমি আবার প্রেসিডেন্ট প্রিন্স কাছে আসছি। আপনার কোনো পরিকল্পনা কিছু আছে কিনা এই ব্যাপারে? আসলে কমিউনিটি সেন্টারটা একটা মিথের মতো। তো কমিউনিটি সেন্টার আসলে আমরা কমিউনিটি সেন্টার বলতে আপনি একটু আগে যে বলছিলেন যে বেইনে 400-500 লোকের জন্য করায়, সেটা কমিউনিটি সেন্টার না। কমিউনিটি সেন্টার যেটা সুভাষবাবু একটু বললেন যে এদেশের আক্ষরিক অর্থে কমিউনিটি একটা মাল্টিপারপাস সার্ভিস, যার সার্ভিসটা মেজর পিপলকে এই দেশে সার্ভ করবে, তাদের পারপাস। এটা শুধুমাত্র যে আমরা বাংলাদেশি কমিউনিটি সেন্টার খুলে আমরা ওখানে আমাদের কালচার অবশ্যই আমরা প্রমোট করব, কিন্তু তার পাশাপাশি আমাদের এমন প্রোডাক্টিভ কাজ করতে হবে যে শুধু আমরা বাংলা স্কুল চালু করে শুধুমাত্র বাংলা শিখাবো, তাহলে কিন্তু কমিউনিটি সার্ভিসের যে ট্রু ডেফিনিশনটা কিন্তু পড়ে না। তো এখন শহীদবাবুর আর একটা কথা আমি চলে যাচ্ছি যে আমাদের এখন কমিউনিটি সেন্টার বা আমাদের এই যে মিনি কমিউনিটি সেন্টার, যেটা বাংলাদেশিদের জন্য, যেটা মেইনলি আমাদের অনুষ্ঠানগুলো করার জন্য, তা আমরা দু ওয়েতে যেতে পারি। একটা আমাদের ইন্টারনাল রিসোর্স থেকে। ইন্টারনাল রিসোর্স হলো যে আমরা যারা বাংলাদেশি বংশোদ্ভূত বা আমাদের ছেলেমেয়েরা যারা এদেশে, আমরা নিজস্ব একটা ফান্ড ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করে, যেটা সুভাষবাবু বললাম, আমরা একটা জায়গা কিনতে পারি অর্থাৎ আমরা একটা বাড়ি কিনতে পারি যার একটা ইনকাম থাকবে থ্রু রেন্টাল। সেখানে লিমিটেশনটা বা কনস্ট্যান্সটা খুব কম, সেখানে আমাদের স্বাধীনতাটা থাকবে বেশি। আমরা কী ধরনের অনুষ্ঠান করবো সেখানে আমরা শুধু বাংলাও চালু করতে পারি, আমরা বা কথার কথা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে। কিন্তু মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার সেটা হচ্ছে যে আমরা এদেশে আমরা গত কয়েক মাস ধরে আমার যে অভিজ্ঞতা হলো নাফিজ বা মোর্শেদকে নিয়ে, আমরা যারা এখানে কমিউনিটি সেন্টার করেছে, ভিয়েতনামি কমিউনিটি সেন্টার, তাদের সাথে আমাদের মিটিং ছিল। তো তাদের কাছ থেকে, এবং সিটি অফ বস্টনের একটা ব্রাঞ্চ আছে আপনাদের কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার, তো তারা হেল্প করে আপনাকে কমিউনিটি সেন্টার ডেভেলপ করতে। তো এটা ফিজিবল, কিন্তু জিনিস হচ্ছে যে আমাদের যে বেইনের অর্গানাইজেশন, আমাদের যে কালকে একটা অনুষ্ঠান যে আপনি বলতেছিলেন যে বেইনের যে কনস্টিটিউশনে আমাদের কোনো গাইডলাইন নেই যে আমরা একটা কমিউনিটি সেন্টার করতে হলে এর দায়িত্বে কে থাকবে, এই কমিউনিটি সেন্টারটা কি বেইনের কারেন্ট কার্যকরী কমিটি মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই কি এটার কাজকর্ম শেষ হয়ে যাবে কিনা, এই সম্বন্ধে আমাদের গাইডলাইন্স দেওয়া নেই। আমরা এরকম একটা প্রজেক্ট আমরা হাতে নিব, তার আগে আমাদের
যেটা আপনি জিজ্ঞেস করেন আমাদের প্ল্যান কি, আমাদের প্ল্যান হলো যে আমরা মোটামুটি ইনিশিয়াল নলেজ গ্যাদার করেছি। এখন আমরা এটা কমিউনিটির কাছে আগামী মাসে অগাস্টে আমাদের জেনারেল কমিটি সাধারণ সভায় আমরা আমাদের পরিকল্পনা এবং একটা রূপরেখা কমিউনিটি সেন্টার, যেটা মাল্টিপল পারপাসের কমিউনিটি সেন্টার, সেটা আমরা কমিউনিটির কাছে তুলে ধরবো এবং আমরা কমিউনিটির কাছ থেকে কমিটমেন্ট চাবো যদি এটা কনস্টিটিউশনের কোনো অ্যামেন্ডমেন্টস করে করতে হয়, যেটা একটা নির্দিষ্ট একটা কমিটি থাকবে এবং এদের কাজই হবে কে এক্সিকিউটিভ কমিটির পরে কে আসে এটা এখানে মুখ্য না, যে তারা এই কাজটা চালিয়ে দেবে। এবং খুশির খবর যে এখানে অনেক গ্র্যান্ট এবং ফান্ডস অ্যাভেলেবল, কিন্তু এটা অত্যন্ত ধৈর্যের ব্যাপার এবং সময়ের ব্যাপার, 2 থেকে 3 বছর লাগে। কিন্তু আমাদের যে কম রিসোর্সের কমিউনিটি, ভিয়েতনামি কমিউনিটি, তারাও কিন্তু $6.1 মিলিয়ন কমিউনিটি সেন্টার তৈরি করেছে, কিন্তু তাদের যে ডেডিকেশন, যে টেকনোলজিক্যাল নলেজ, এগুলো আমাদের দরকার। আমাদের অ্যাসোসিয়েশনকে সেভাবে প্রিপেয়ার হতে হবে। আমরা এবার কাজ করে যাচ্ছি এবং আমাদের এক্সিকিউটিভ কমিটি আমরা একটা, যেটা একটু আগে বললাম যে আমরা একটা রূপরেখা দিব যে আমরা কিভাবে এটাকে প্রসেস করতে হয়, একটা ট্রাস্টি এবং এই ট্রাস্টির লিগ্যাল অথরিটি কীভাবে দেওয়া হবে অ্যাকর্ডিং টু দ্য বেইন কনস্টিটিউশন। যদি বললাম যে কনস্টিটিউশন যদি চেঞ্জ করতে হয় সেটাও করা হবে, কিন্তু সেটা করা হবে আমাদের অডিয়েন্সকে বুঝাতে হবে, আমাদের কমিটি মেম্বার্সদের বুঝাতে হবে যে কেন আমরা চাচ্ছি। ধন্যবাদ মিস্টার প্রিন্স। তো আমি সুরেশ বড়ুর কাছে আসছি যে বেইনের যে নির্বাচন প্রক্রিয়া, আমরা সবসময় দেখে নির্বাচন একটা উৎসবে পরিণত হয় যখন আমাদের ইলেকশন আছে। এই ধরনের অনেকগুলো সংগঠন কিন্তু বস্টনে আছে, নিউ ইংল্যান্ডে আছে, অন্যান্য দেশেরও সংগঠন আছে। কোনো দেশে আমি এই ধরনের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ বিশ্বজিৎ। এটা অত্যন্ত মানে একটা, আমি বলবো যে উপভোগ্য একটা বিষয় যে আমরা বাঙালিরা গণতন্ত্র প্রিয়, আমরা নেতাদের, মানুষকে নেতা বানাই, নেতার পিছনে আমরা অনেক সময় ব্যয় করি, কিন্তু নেতা আসলে আলটিমেটলি কি দিচ্ছে বা কি করছে আমরা পরবর্তীতে ওইটা আর আমরা চিন্তা করি না তেমন ভাবে, যেভাবে উৎসব প্রথম দিকে আমরা দেখাই। তো বেইনের ব্যাপারটা হচ্ছে যে বেইন মূলত হচ্ছে যে একটা সামাজিক সংগঠন, এটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন, যেটা আমাদের সংস্কৃতি কালচারের যে সমস্যাগুলো আছে ওইটা যাতে করে সমাধান করা যায় বা উন্নত করা যায় ওই ব্যাপারে কাজ করে, পাশাপাশি সমাজ সেবা করবে। তাহলে এখানে দরকার যে নেতা না, এখানে অ্যাকচুয়ালি দরকার যে সেবক, একজন কর্মী, কাজ করার একজন লোক যার ওই বিষয়ে অভিজ্ঞতা আছে বা চিন্তা চেতনা আছে ওই টাইপের। কিন্তু আমাদের মধ্যে একটা দেখা যায় যে এটা আমরা ঠিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নিয়ে যাই। আমরা এখানে বেইনের নেতা নির্বাচনকে আমরা অনেকটা রাজনীতির পর্যায়ে নিয়ে যাই। না, আমি আপনাকে বলছি ওই নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে। না, আমি বলতেছি অর্থাৎ এখন যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে যে ওই রাজনৈতিক ভাবে যে ইলেকশনটা হয় বাংলাদেশে, ঠিক ওই প্রক্রিয়াটা আমরা এখানে অনেকটা করতেছি। এইটা করতে গিয়ে প্রচুর নির্বাচনী ব্যয় হয় এবং নির্বাচনী প্রচারণার প্রচুর ব্যয় হয়, প্রার্থী জোগাড় করতে সমস্যা হয়, প্যানেল দিতে সমস্যা হয়, কতগুলো নানা রকমের সমস্যা হয়। এক পর্যায়ে গিয়ে আমাদের যারা প্রার্থী হয়, এই কারণে অনেক ভালো প্রার্থী বাদ যায়, অনেক যোগ্য প্রার্থী আসতে চায় না, অর্থ ব্যয় করতে হবে বা সামর্থ্য থাকে না ব্যক্তিগতভাবে। ফলে আমাদের যাদের অর্থ আছে তাদের কাছ থেকে ডোনেশন নিতে হয়, বা এই যে একটা বিশাল একটা অর্থ ইনভলভ হয়ে যাচ্ছে আমাদের নির্বাচন প্রক্রিয়ায় ফর নাথিং। তো এইটাকে আমার মনে হয় যে আমরা অন্যভাবে করতে পারি। আমার একটা প্রস্তাব ছিল যে আমরা একটা ইলেকশনে পরপর 2 টার্মের প্রেসিডেন্টও আমরা নির্বাচন করে ফেলতে পারি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন ধরেন আমরা বিভিন্ন সিটিতে বাঙালিরা আছি, সিটির জনসংখ্যা হিসেবে যদি আমরা ভোট কাউন্ট করি, ডেলিগেট সিস্টেমটা আমরা চালু করতে পারি এবং প্রত্যেক এলাকা থেকে 1জন বা 2জন কার্যনির্বাহী কমিটির সদস্যভাবে আমরা নির্বাচন করতে পারি। আর আরেকটা বিষয় আমার মনে হয় যে 8জন, এখন 15জন প্রার্থীকে সরাসরি ইলেকশনে না গিয়ে আমার মনে হয় যে শুধু প্রেসিডেন্ট প্রার্থীকে ইলেকশন করাটাই বেটার। 2জন যদি প্রেসিডেন্ট প্রার্থী বা 3জন প্রেসিডেন্ট প্রার্থী হয়, তাহলে হবে কি প্রেসিডেন্ট প্রার্থী পরবর্তীতে ঠিক করতে পারবে ওনার ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে অন্যান্য সম্পাদক। এতে করে হবে কি আজকে যে 2টা প্যানেল বা 3টা প্যানেল দিতে গিয়ে যে আমাদের কমিউনিটি ডিভিশন হয়ে যাচ্ছে,
এই ডিভিশনটা আমরা দেখতেছি যে ওই লোকগুলো মানে 2 বছর তো পার্মানেন্ট ডিভিশনের মধ্যে থাকে, পরবর্তীতে এটার একটা কন্টিনিউশন হচ্ছে ডিভিশনটা। কিন্তু শুধু যদি প্রেসিডেন্ট থাকে, তাহলে প্রেসিডেন্ট তার যদি একটা ক্ষমতা থাকে যেতে সে তার পছন্দ মতো একটা টিম গঠন করবে কার্যনির্বাহী কমিটির, সেটার জন্য সে উপযুক্ত ব্যক্তিগুলো যে প্রার্থীকে সমর্থন করুক, কিন্তু উপযুক্ত কাজের লোক সে 2 গ্রুপ বা 3 গ্রুপ থেকে সে রিক্রুট করতে পারবে। তখন হবে কি কমিউনিটিতে একটা ইউনিটি চলে আসবে। একটা আমি ধন্যবাদ সুরেশ বাবু। তো আমি আবার প্রেসিডেন্ট প্রিন্সের কাছে আসছি। তো নেক্সট ইলেকশন সম্পর্কে ইলেকশন কমিশনার বা এই ধরনের কিছু প্রক্রিয়া কি আপনারা শুরু করছেন কিনা? হ্যাঁ, আপনারা জানেন কনস্টিটিউশনে যে বাধ্যবাধকতা আছে, সেই সময় মতো আমরা চিফ ইলেকশন কমিশনার নিয়োগ করেছি এবং আমাদের কমিউনিটির একজন সম্মানিত মেম্বার আনোয়ার কবির রুমি, উনি দায়িত্ব নিতে স্বীকৃতি জানিয়েছেন চিফ ইলেকশন কমিশনার হিসাবে। তো উনি এর আগে ইলেকশন কমিশনার ছিলেন এবং বিভিন্ন ইলেকশন কমিশনে সহায়তা করেছেন। তো এখন সুভাষ বড়ুয়া যেটা বললেন, ইলেকশন প্রসেসটা এখন আমাদের যে কনস্টিটিউশনের যে ইলেকশন প্রসেসটা আছে, এখন জিনিস হচ্ছে যে সবার আগে আসলে আমাদের যারা মেম্বার, আমাদের যারা ভোটার, তাদের সচেতন হতে হবে। সমস্যা হলো যে আমার অ্যাসোসিয়েশন, আমি আজকে যেহেতু আমাকে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য, তো আমি কিছুটা আমাদের অ্যাসোসিয়েশনের সবার মেম্বারশিপ যথাসময়ে নেওয়া উচিত। শুধুমাত্র ইলেকশনের সময় বা ইলেকশনের আগে আগে আমি মেম্বার হব, এই মানসিকতাটা ত্যাগ করতে হবে। এর কারণ হচ্ছে আপনি নিজে যদি মেম্বারশিপ নেন, আপনার অ্যাসোসিয়েশনের প্রতি আপনার মমত্ববোধ আসবে, আপনি তাকে ভালোবাসবেন, আপনি প্রাউড ফিল করবেন এবং পরবর্তীতে ইলেকশনের সময় আপনি সচেতন হবেন যে আচ্ছা, আমার এই কমিউনিটিকে আমি এটার মেম্বার, আমি এখানে যাচ্ছি এদের অনুষ্ঠানে, তা আমি কী ধরনের লিডার তৈরি করব। এখন আমাদের এই যে প্যাসিভ মোড থেকে চলে আসতে হবে, প্রথম বেসিক জিনিস। দ্বিতীয় জিনিস, ইলেকশন সংস্কার বিভিন্ন সময় বিভিন্ন এক্সিকিউটিভ কমিটি চিন্তা ভাবনা করেছিলেন করবার জন্য যে ইলেকশনটা কিভাবে করা যায়। তো সুরেশ বড়ুয়া একটা কথা যেটা বললেন, যে আমি পার্সোনালি মনে করি যে যদি প্রেসিডেন্সিয়াল কন্টেস্ট হয়, তাহলে মনে হয় যে ডিভিশনটা একটু কম হয়। তার কারণ প্রেসিডেন্ট যাদের যোগ্য মনে করে বা যাদের কমিউনিটি সার্ভিস করে ইচ্ছা পোষণ করে, তাদেরই পিক করবে। হলে তাহলে দেখা যায় যে সোকল আর একজন লোক যে হয়তো ধরা হবে যে এই দলে না, তাকে হয়তো প্রেসিডেন্ট পিক করতে পারে, তাহলে ডিভিশনটা কমে যাবে। আর আমাদের আর একটা মানুষ হচ্ছে যে ইলেকশনে আমরা, যেমন আমি ইলেকশন করেছি 2 বার, তো আমাদের এই মানসিকতা থাকতে হবে যে ইলেকশনের যে রায়টাই জনগণ বা আমাদের কমিউনিটি দেয়, সেটাকে মেনে নিয়ে আমাদের সামনে যেতে হবে। যদি সেই দুঃখটা আমরা আরও কন্টিনিউ করি, যে বা আমি হতাশ হয়ে যাই এবং আমি বেইনে কর্মকাণ্ডে আর অংশগ্রহণ করবো না নেক্সট 2 years, এটা শুধুমাত্র কারেন্ট কমিউনিটির জন্যই খারাপ, এটা পুরো কমিউনিটির জন্য খারাপ। তার কারণ যে ক্যান্ডিডেটটা ইলেকশনে এবার হতে পারে না, সেও অনেক কোয়ালিফাইড, তার অনেক হয়তো গুণ ছিল, সে যদি কমিউনিটিতে আসে সে কন্ট্রিবিউট করতে পারে। তো আমরা শুধু এই আমাদের কমিউনিটিকে আমাদের এটা অ্যাফেক্ট করে না, ওনার ট্যালেন্ট বা ওই ক্যান্ডিডেটের ট্যালেন্ট থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো আমাদের মানসিকতাটা একটু চেঞ্জ করতে হবে। ধন্যবাদ। আমি আবার সুরেশ বড়ুর কাছে আসছি। আমাদের কমিউনিটির ডেভেলপমেন্ট সম্পর্কে যদি আপনি কিছু বলেন আপনার দৃষ্টিভঙ্গিতে, বা কমিটি 16 বছরের মধ্যে এখন ডেভেলপমেন্ট যদি আমরা করতে চাই এই দেশে, বিশেষ করে আমি মনে করি যে আমাদের এখানকার নতুন জেনারেশন বর্তমানে যারা এখানে বেড়ে উঠতেছে, তাদেরকে ইনভলভ করতে হবে। কারণ আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা এসেছি, সত্যি কথা বলতে কি, আমরা এখনো আমাদের মন মানসিকতায় আমাদের বাঙালি সংস্কৃতিটাই সবচেয়ে প্রাধান্য পায় আমাদের ভিতরে। এটাকে আমরা এই দেশের এই সংস্কৃতির সাথে আমরা শেয়ার করতে পারি না, বা আমরা 2টা কালচারকে একসাথে করে আমরা পারি। কিন্তু এখানকার যারা গ্রো আপ বরণ বা এখানে যারা স্কুল কলেজে পড়াশোনা করতেছে, তাদের আমার মনে হয় যে বেইন ইনভলভ করা উচিত। ইভেন তাদের আইডিয়াগুলি আমাদের নেওয়া উচিত। আমি দেখেছি অনেক ভালো ভালো ছেলে আছে যারা পড়াশোনা শেষ করেছে বা করতেছে,
তাদের মধ্যে খুব ভালো ভালো কিন্তু আইডিয়া আছে, এবং ওই আইডিয়াগুলো আমাদের শেয়ার করা উচিত। আর আমরা যদি শুধু সিনিয়র বলে আমরা শুধু তাদের কথাই শুনবো, বাংলাদেশ থেকে উনি একদম বিজ্ঞ পণ্ডিত বলে শুধু তার কথাটাই শুনবো, এখানকার সামাজিক পরিস্থিতিতে যদি এখানকার ওপিনিয়নগুলো আমরা না নিই, তাহলে শুধু বাংলাদেশের অভিজ্ঞতা আমরা এখানে কাজে লাগাতে পারবো না। সেজন্য আমার হচ্ছে যে কমিউনিটি অ্যাডভান্স হচ্ছে, কিন্তু আরও অ্যাডভান্স হতে হলে যে কোনো নতুন প্রজেক্ট আমার মনে হয় যে এখানকার ইয়ং জেনারেশনদের শুদ্ধ সাথে নিয়ে পার্টিসিপেট করা। ধন্যবাদ। তো প্রিন্স ভাই আমাদেরকে একটু বলবেন, এই যে আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা আসছি বা এখান থেকে গ্রো আপ হচ্ছে, যেটা আমাদের উন্নতিটা কিভাবে আমরা এই আমেরিকার কালচারে উন্নতি করে যাচ্ছি বা এই সম্পর্কে যদি একটু বলেন। এখন আমাদের উন্নতি আর আমাদের সেকেন্ড জেনারেশন উন্নতি, তো এখন সেকেন্ড জেনারেশন উন্নতি কিন্তু আমাদের উন্নতি। তো আমাদের যেটা, আমি একজন প্যারেন্টস, যেটা এবং আমার মতো মনে হয় অনেক প্যারেন্টস যাদের গ্রোন আপ চিলড্রেন আছে শেয়ার করবে যে আমাদের সাথে ওদের একটা গ্যাপ হয়ে গেছে, বিরাট গ্যাপ। এবং এটা বলা অনুচিত হবে না যে আমরা ক্যাপিটালিস্ট সোসাইটিতে থাকি, এবং এখানকার মানুষজন কিন্তু ফার্স্টই পকেট বুক ইস্যু নিয়ে কনসার্ন থাকে। তা আমি একটা উদাহরণ দিই, আমাদের ছেলেমেয়েরা এখন যারা আজকে থেকে 25 বছর 30 বছর আগে আসছে, তারা হয়তো তাদের প্রফেশনাল লাইফে তারা অনেকে সাকসেসফুল, হয়তো বিজনেসম্যান বা ইঞ্জিনিয়ার, ডাক্তার। এখন আজকে যারা কলেজ গ্রাজুয়েশন নিচ্ছে এদের সাথেও কিন্তু ওই জেনারেশনের কানেকশন নেই, এবং এর একটা প্রভাব আপনার এই যে জব মার্কেট, এখন কম্পিটিটিভ জব মার্কেট এবং নেটওয়ার্কিং একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন নেটওয়ার্কিং ছাড়া আমাদের দেশের ছেলেমেয়েদের বা আমাদের কালচারে, আমি বলছি না যে যারা খুব ট্যালেন্টেড, আমি বলছি অ্যাভারেজ, তাদের জন্য চাকরি বাকরি করা বা বিজনেস সুযোগ সুবিধা পাওয়া কঠিন হয়ে যাবে। তো আমি, আপনি হয়তো জানেন, অক্টোবরের 5 তারিখে বেইনের উদ্যোগে এই প্রথম আমরা একটা প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্কিং নাইট করব, যেখানে আমরা আমাদের 3 জেনারেশনস যারা বাংলাদেশিরা আছেন এখানে তাদের আমরা গেট টুগেদার করবো, এবং তারা তাদের শেয়ার করবে তাদের ইনফরমেশন, তারা নেটওয়ার্ক তৈরি করবে। যেখানে আমাদের এখন বলতে পারে হয়তো আমাদের কোন আঙ্কেল এখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, কিন্তু এদের সাথে যোগাযোগ নেই। তো এই অনুষ্ঠানের সাথে যদি এদের সাথে যোগাযোগ হয়, তাদের কর্মক্ষেত্রে এবং সোশ্যালিও অনেক ডেভেলপ হবে আমাদের। এবং আমাদের আজকে দেখেন আমরা আমাদের ছেলেমেয়েরা এই যে ম্যারিটাল জিনিস, বিয়ের সাথে করা, তো বাংলাদেশের সুবিধা যা বাপ মা আমরা খুঁজে দেয়, বা এখানে ছেলেমেয়েরা অনেক সময় চাচ্ছে যে আমাদের নিজেদের কালচারে, কিন্তু ওরা জানে না আসলে সোশ্যালাইজ, নিজের অরিজিন যেখান থেকে আমাদের অন্যান্য ছেলেমেয়েরা আসছে, ওরা কিন্তু সোশ্যালাইজেশন করার সুযোগটা পাচ্ছে না। তো ওই জন্য আমি শুধু প্রফেশনাল নাইটই বলি না, সোশ্যাল নেটওয়ার্ক, কিন্তু এই দুটো হবে। এবং আমি খুবই আশাবাদী, যেটা আমার একটা খুব, এটা আমার একটা প্যাশনেট আইডিয়া, যেটা আমি অনেকদিন ধরে, আমি আজকে প্রথম যখন বেইনি প্রেসিডেন্ট ছিলাম তখন আমার এই ইচ্ছাটা ছিল। তো এবার আমার ইচ্ছা যে আপনাদের সবার সহযোগিতায়, কমিউনিটির সহযোগিতায় একটা সাকসেসফুল সোশ্যাল নেটওয়ার্ক নাইট করবো, যাতে আমাদের এই রিলেশনটা আরও গভীর হয় পরস্পরের সাথে। ধন্যবাদ প্রেসিডেন্ট প্রিন্স। আমার সুরেশ বড়ুর কাছে আসছি। এখন তো ডাইভার্সিটি ভিসা, যে ডিবি ভিসা বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ থেকে ওই ভিসায় লোক আসবে না। তো এখন যারা আসবে তারা ফ্যামিলি ভিসায় আসবে। তো এর মধ্যে এটার ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে যদি একটু বলেন। এখানে আমি, প্রিন্স ভাই আছেন এখানে আমাদের প্রেসিডেন্ট বেইনের, আমার মনে হয় যে সংগঠনের সভাপতি হিসেবে এই বিষয়টা ওনার বেশি চিন্তা করা উচিত। আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে প্রথমেই আসে আমাদের স্ত্রী, পুত্র, সন্তান, তারপর আসে আমাদের মা বাপ, কিংবা যারা ব্যাচেলার তাদের মা বাপ আসে। কিন্তু সত্যি আমার খুব খারাপ লাগে যে এখানে বয়স্ক যারা আসেন বিশেষ করে, তারা কিন্তু আমার মনে হয় যে একটা নিঃসঙ্গতার ভিতর ভোগেন এবং প্রচণ্ড একটা কনফ্লিক্টের মধ্যে থাকে, কালচারাল কনফ্লিক্টের ভিতরে ওরা থাকেন। এবং শুধুমাত্র ওরা দেখি যে চিকিৎসা এবং ভালো মানে পুষ্টিকর খাবার বা সহজলভ্য উপাদেয় খাওয়া ছাড়া মানসিকভাবে তেমন বিশেষ কোনো ওরা শান্তি পায় না এখানে, যেটা অত্যন্ত বাস্তব কথা। সেজন্য বয়স্কদের
জন্য আমার মনে হয় বেইন একটু কিছু উদ্যোগ নিতে পারে, যে বয়স্ক যারা আছেন তাদের দিকটা দেখা উচিত, তাদের মানসিক দিকটা। হ্যাঁ, আর একটা যেটা নতুন যারা আসে তাদের সমস্যা হয় ইংরেজি ল্যাঙ্গুয়েজ, যে অ্যাকসেন্ট প্রবলেম, অনেকে ভালো ইংরেজি লিখতে জানে কিন্তু বলাটা পাচ্ছে না ঠিকভাবে। এখন ওইটা কারণে অনেকে অনেক ভালো চাকরি করতে পারে না। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমি একবার বলেছিলাম বেইনের প্রেসিডেন্টকে যে যে স্কুলটা আছে বাংলা স্কুল, সে বাংলা স্কুলটাকে শুধু বাংলা স্কুল হিসেবে না রেখে যদি এটাকে যদি বাংলা স্কুলের সাথে সাথে যদি ইংরেজি প্রশিক্ষণ সেন্টার করা যায়, তাহলে দুদিক থেকে সুবিধা। এক হচ্ছে যে আমাদের যারা একটু ভাষা টাষা স্পোকেন ইংলিশটাকে একটু চর্চা করতে চায়, ডেভেলপ করতে চায়, তারা ওখানে একজন টিচারের মাধ্যমে এটা প্র্যাকটিস করতে পারে। আর সেকেন্ড যেটা, ওইটাকে যদি সার্ভাইভ করাতে হয় প্রতিষ্ঠানকে, তাদের ফান্ডের দরকার, গ্র্যান্ডের দরকার। শুধু বাংলা স্কুলের জন্য গ্র্যান্ড পাওয়াটা একটু কষ্টকর হবে, বা আদৌ হবে কিনা আমি জানি না। যদি সেখানে ইএসএল স্কুল হিসেবে এটাকে দাঁড় করানো যায়, তাহলে আমার মনে হয় যে নন প্রফিট হিসেবে ফান্ডের জন্য অ্যাপ্লাই করা যাবে। তো এগুলো করলে আমার তো মনে হয় যে যে সমস্যাগুলো আমি বললাম, অনেক সমস্যার ভিতর এগুলো প্রধান, এগুলো অন্তত কিছুটা হলেও সমাধান হবে। ধন্যবাদ। তো প্রিন্স ভাই, এই সম্পর্কে যদি আপনি এক মিনিট একটু বলেন। হ্যাঁ, তো থ্যাংক ইউ সুভাষ বড়ুয়া, আপনি সুন্দর কথাই বললেন যে আসলে আমাদের প্যারেন্টসদের বা আমাদের যারা আমরা বলি মুরব্বীদের, তাদের নিঃসঙ্গতাটা কিন্তু আমাদের যখন বয়স দিন দিন বাড়ে আমরাও কিন্তু ফিল করি। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটা বিরাট জিনিস, এবং সেটার সাথে আমাদের যে কমিউনিটি সেন্টার যে রূপরেখা আমরা চিন্তা ভাবনা করছি সেগুলো কিন্তু দরকার পড়বে, লিগালি ওটা দরকার পড়বে, আর প্র্যাকটিক্যাল তো এর প্র্যাকটিক্যাল পারপাস তো অবশ্যই আছে। তো আমি মনে করি আপনার আইডিয়াটা খুব ভালো, এবং আমি এটা নেক্সট আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে সেটা আমি প্রপোজ করব যে এই বাংলা স্কুলের পাশাপাশি আমাদের প্যারেন্টসরা যাতে তাদের ইংলিশ শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে, এবং আমার মনে হয় আমরা অনেক ভলান্টিয়ার পাবো আমাদের কমিউনিটি থেকে। এবং এর আরও একটা জিনিস সুবিধা হলো যে এই সুযোগে তারা সোশ্যালাইজও করতে পারেন, এবং তারা কিন্তু শেয়ার করতে পারেন তাদের দুঃখ কষ্ট বা তাদের সাজেশন। তো আপনার এই সাজেশনটা আমি অবশ্যই মনে রাখি। ধন্যবাদ প্রেসিডেন্ট প্রিন্স, আপনাকে অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে আসছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ সুভাষ বাবু, আপনি অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে আসছেন। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।